তুমি কেন এসেছো? পূর্ণতা তরাত করে মাথা তুলে শব্দ উৎসের দিকে তাকায়। শিকের ভেতরে যে মানুষটা বসে আছে তার গায়ে সেদিনের কালো পাঞ্জাবিটা আর নেই। ফরসাটের চামড়ায় সর্বত্র জুড়ে কালচে লম্বা ছাপ, মাথার চুল এলোমেলো, ঠোঁট দুটো কাটা ছেঁড়ার মতো রক্তের প্রলেপে শুকিয়ে আছে। ঘন পাপড়িগুলো আজ একটু বেশি ঘন লাগছে, চোখ দুটো ভেজা ভেজা ঠেকছে। পূর্বের ওই করুণ অবস্থা থেকে পূর্ণতা শিকের ফাঁক গলে দুহাত বাড়িয়ে কাছে আসতে বলে। পূর্ব যেই এগুতে নিবে হঠাৎ ওর খেয়াল হয় ওই জেলের ভেতরে আরও একজন আসামি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। পূর্ব তার দিকে মুখ ফিরিয়ে দেখল মাস্তানের মতো দেখতে লোকটার চোখ এখন বন্ধ, আর কোনো বিপদ নেই বুঝতেই পূর্ব 1 মিনিটও দেরি করল না কাছে আসতে। হাড় ভাঙা যত ব্যথা ছিল সব দাঁত চেপে পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ব ওর হাত দুটো যেই ধরবে অমনি পূর্ণতা চট করে পূর্বের গাল ধরে হু হু করে কেঁদে দিল। জেলের রুমে ছোট্ট জানালা দিয়ে যেই আলোটা আসছিল তাতে পূর্ণতার চোখের উপর থাকা পাতলা কাপড়টা ভেদ করে স্বচ্ছ অশ্রুজল দেখা যাচ্ছিল। পূর্ণতার টান দিয়ে চোখের ওপর পাতলা কাপড়টা সরিয়ে নিকাবের নিচটা ধরে যেই মুখ বের করবে সাথে সাথেই পূর্ব ওর হাত ধরে বাধা দিল। মাথা না সূচকে নাড়িয়ে বলল, খবরদার নিকাব খুলবে না, আমি এখানে একা নই। চোখ দিয়ে দেখো, পেছনে আরেকজন শুয়ে আছে। লোকটা খুনের আসামি, সাবধান। পূর্বের তর্কর বার্তায় পূর্ণতা আর নিকাব খুলল না, কিন্তু পূর্বের দুগাল ধরে নিকাবের উপরে অসংখ্য চুমু খেল। শিকের স্বল্প ফাঁকের জন্য পূর্বের বেশ অস্বস্তিকর লাগলেও পূর্ণতার কাছ থেকে এতটুকু প্রাপ্য যেন লোভাতুর করে তুলল। যদি জেলের ভেতরে ঢোকার অনুমতি দিত তাহলে পূর্ণতাকে বুকের মধ্যে আগলে রেখে দিত। কারো বাধাই তখন পূর্ণতা মানত না। পূর্ণতা ওর কপালে ঘন করে চুমু খেয়ে ঠোঁটে যেই স্পর্শ করবে পূর্ব চট করে মাথা পেছনে নিয়ে বলল, ঠোঁটে না, থামো। পূর্ণতা বিস্ময়সূচক তাকিয়ে থাকতেই কিছুক্ষণ পর কৌতূহল গলায় জিজ্ঞেস করল, কেন? পূর্ব ওর দিকে দৃষ্টি রেখে ঢোক গিলল, আর শিকের কাছে ঘেঁষে বসল না ও। পূর্ণতা বহুবার ডাকলেও পূর্ব আর আসে না। এদিকে পূর্ণতার কাছে বাবা মায়ের অবস্থার কথা জিজ্ঞেস করল পূর্ব। এরও মধ্যে ভিজিটিং পারমিশন শেষ হতে আর 2 মিনিটের মতো আছে। পূর্ব সেই যে দূরে গিয়ে বসেছে আর কাছে আসলো না। পূর্ণতার মধ্যে অস্থিরতার ঢেউ আবার আচ্ছন্ন করে ফেলেছে। অশান্ত চোখ শান্ত হলেও এখন সত্যি কথাটা বলার সময় এসেছে। পূর্ব ওর দিকে তাকিয়ে অস্বস্তি ভাবনাটা বুঝতে পেরে হঠাৎ ঠান্ডা গলায় বলল, কিছু বলার আছে? চুপ করে থেকো না পূর্ণ। আর হয়তো আমাদের দেখা করার সুযোগ নাও হতে পারে। আমার কাছে কিছু লুকিও না। পূর্ণতা শিক থেকে হাত আলগা পূর্বের দিকে আবার হাত বাড়িয়ে দিল। আকুলি বিকুলি চাহনিতে অনুনয় কণ্ঠে বলল, কাছে আসো, আমি যেটা বলবো ওটা জোরে বলার মতো না। পূর্বের হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সেই ভ্রুদুটোর নিচে থাকা ঘন পাপড়িময় চোখ দুটো কৌতূহলে আবৃত হলো। খানিকটা সময় নিয়ে পূর্ব শিকের কাছে চলে আসতে পূর্ণতা ওর একটা হাতটা বাইরে বের করে নেয়। 2 পার্টের বোরকার প্রথম তলা উপরের অংশটা খানিকটা তুলে পূর্বের হাতটা পেটের ভিতর রেখে দেয়। অমনি পূর্ব চমকে উঠে চোখ বড় করে তাকালে পূর্ণতা ওর কানের কাছে ফিস ফিস করে বলে, সে চলে এসেছে। শান্ত স্নিগ্ধ ভেজা চোখ দুটো অশ্রুপূর্ণের টলটল করে উঠল। নিচে রক্তাক্ত ঠোঁটটা জোরে জোরে কাঁপতে লাগলো। ঘন পাপড়ি সুন্দর চোখ দুটো আচমকা বন্ধ করে কুঁচকে ফেলল। অমনি গাল গড়িয়ে পানি পড়ল ফ্লোরে। সাথে সাথে অশ্রুবিদ্ধ মুখখানা আড়াল করার জন্য পূর্ব মাথাটা নিচু করে ফেলল। পূর্ণতার পেটের উপর এখনো তার ক্ষত বিক্ষত হাত রাখা, যেটা থরথর করে আকস্মিক কান্নায় কাঁপছে। এ দৃশ্য দেখে 14 শিকের বেড়িটা ভাঙতে ইচ্ছে করছিল পূর্ণতার,
আরও একবার পূর্ব প্রচণ্ড খুশিতে মনের যেখানে নরম মুখোশটা প্রকাশ করে ফেলেছে সেখানে গতবারের মতো আর জড়িয়ে ধরতে পারছে না ও। নিজের ব্যর্থতার কাতর হয়ে পূর্ণতার ঝাপসা চোখ মুছল। লোহার 14 শিকের ফাঁক গলে পূর্বের এলোমেলো চুলের উপর হাত রাখল। অমনি ছিটকে আসা কান্নায় পূর্ণতা হেঁচকির সুরে বলল, তোমাকে কি ওরা মেরে ফেলবে? কণ্ঠের মধ্যে থাকা তীব্র কষ্টটা যেন পূর্বের বুকটা চিরচির করে দিল। কি করে বলবে রিমান্ডের নামে ওরা পূর্বের সাথে কি কি করছে? পূর্ব মাথা নিচু অবস্থায় খুব সাবধানে চোখ মুছে ওর দিকে তাকালো। ঢোক গিলে গলা ঠিক করে পূর্ণতার পেট থেকে হাত সরিয়ে ভেতরে আনলো। নিজেকে বহু কষ্টে সামলে নিয়ে জোরে নিঃশ্বাস ছাড়ল ও। চোখ ভরে আসছিল ওর, তবুও ওই অবস্থায় ধাতস্থ কণ্ঠে পূর্ব বলল, আমি চলে গেলে তো আর সমস্যা নেই পূর্ণ, ও তোমার সঙ্গে আছে। তুমি দয়া করে ভুলেও আর এখানে এসো না। ওরা আমার সাথে যা করছে করুক, তোমার কিছু হলে আমি সত্যিই মরে যাব। ওর কিছু হতে দিও না। আমার এই একটা ইচ্ছা তুমি যত্ন করে রেখে দিও, আমি আর কিচ্ছু চাই না। তুমি এসো না। কথাগুলো বলতে বলতে পূর্ব না সূচক মাথা নাড়াতে থাকে। ওর চোখ থেকে বৃষ্টির মতো অশ্রু পড়তে পারছিল তখন। এভাবে কখনো পূর্বকে অশ্রুসিক্ত অবস্থায় বিধ্বস্ত দেখেনি পূর্ণতা। নিজেকে শক্ত করার মতো স্পৃহাটা যার কাছ থেকে পেত আজ সেই যেন 2 টুকরো হয়ে ভেঙে পড়েছে। এতক্ষণ সেই কঠোর মুখ ভঙ্গিতে মানুষটা ছিল, সেটা যেন সন্তান আগমনের খুশিতে পাল্টে গিয়েছে। পূর্বের ওই অবস্থা দেখে পূর্ণতা ফোপানো অবস্থায় নিকাবের নিচটা ধরে টান মেরে খুলে চোখের পলকে পূর্বের গাল দুটো কাছে টেনে স্বল্প ফাঁকের মধ্যে ওর রক্তাক্ত ক্ষত বিক্ষত ওষ্ঠজোড়া দখল করে। পূর্ব বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলেও পূর্ণতার সাথে এইটুকু সঙ্গ যেন অনন্তকালের সুখ ছিল। এতদিনের সকল দুঃখ যেন একটু একটু করে কেটে যাচ্ছিল। পূর্ণতার স্পর্শে ব্যাকুল হয়ে ওঠা পূর্বের মনটা অনিমেষ শান্তিতে বিমুগ্ধ হচ্ছিল। ক্ষতযুক্ত ঠোঁটে পূর্ব প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলেও হাতের মুঠো শক্ত করে খেঁচে থাকল। অন্তত এইটুকু সুখের মুহূর্তে সে ব্যথাটুকু পাত্তা দিবে না। আরেকটু ব্যথা সহ্য করলে সে মরে যাবে না। পূর্ণতার জন্য যার সব কিছু হাজির, সেখানে এই যন্ত্রণার ক্লেশটা 1 ফোঁটা তিল মাত্র। এদিকে জেলার আসতে নিলে পূর্ব আর চোখে সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি পূর্ণতাকে সরাতে চেষ্টা করলো, কিন্তু আজ যেন নিজের শরীরের চেয়ে পূর্ণতার শক্তিটাই ঢের ছিল। পূর্ণতার মুখ যদি জেলার দেখে ফেলে তাহলে বিপদের আশঙ্কা থাকতে পারে। পূর্ব নিরুপায় হয়ে দ্রুত পূর্ণতার মাথা থেকে নিকাবটা টেনে জেলার যেদিক দিয়ে আসছে সেদিকটায় কাছে কাপড়টা ফেলে দেয়। পদধ্বনির আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হলে পূর্ণতা সদ্বিদ ফিরে পাওয়ার মতো পূর্বকে ছেড়ে দেয়। দ্রুত নিকাব ঠিক করে চোখ ফিরিয়ে বামে তাকিয়ে দেখে বাইরের চেয়ার টেবিলে বসা যেই পুলিশকে দেখেছিল তার সঙ্গে 2 দারোগা জুটেছে। তারা এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে হো হো করে ব্যঙ্গাত্মক সুরে হাসছে। পূর্ণতার গরম চোখে তাকিয়ে এরপর দৃষ্টি ফেরালো পূর্বের দিকে। অমনি পুলিশটা খোঁচা মেরে বলল, হুজুর নিয়াফা, এটা জেল, আপনাদের লুতুপুতু খানা না। একটু আগে যেটা করছেন ওটা চিপাচাপাই করবেন। ভালো উপদেশ দিলাম, এখন বিদায় হন। পূর্ণতা যেই পুলিশের উদ্দেশ্যে মুখ ঘুরিয়ে কিছু বলবে অমনি পূর্ব অস্ফুট শব্দে বলে ওঠে, পূর্ণ না, চুপ। পূর্ণতা নিকাবের আড়ালে নাক ফুলিয়ে তপ্তকর নিঃশ্বাস ছাড়ল। পূর্বের আদেশসূচক বার্তা শুনে আর কিছুই বলল না। অন্যদিকে জাগ্রত গোপন তথ্য জোগাড় করার জন্য আসছিল বলে একটু ভেতরে চলে গেলে আয়মান চুপচাপ পূর্ণতার কাছে ফিরে আসে। এসেই দেখে জেলার পূর্ণতাকে এক্ষুনি উঠার জন্য জোর তাগাদা দিচ্ছে। আরেকটু হলে যেন পুলিশ পূর্ণতার গায়ে হাত দিয়ে জোরপূর্বক তুলবে। আয়মান দ্রুত বেগে পূর্ণতার কাছে এসে ফ্লোরে ঝুঁকে ওর হাত ধরল। নিচু কণ্ঠে বলল, চল পূর্ণতা,
পুলিশ বেটায় যথেষ্ট টাইম দিছে, তেড়েবেড়ি করিস না। তুই কিছু করলে পূর্ব বাইয়ের ছাড়বো না। তুই কিছু করলে পূর্ব বাইরে ছাড়বো না। পুত্রে বোন, আর ঝামেলা বাড়াইস না। পূর্বের দিকে স্থির দৃষ্টি রেখে পূর্ণতা আয়মানের হাত ধরে উঠে দাঁড়ালো। এদিকে সাগ্রত এখনো আসলো না। পুলিশগুলো আরও কিছু বলার জন্য উদ্যত হলে তাদের থামিয়ে দিয়ে পূর্ব শান্ত কণ্ঠে বলে, মেয়েদের সাথে সভ্য আচরণ করুন, যা করার আমার সাথেই করবেন। ওদের কাউকে কিছু বলার দরকার নেই। পুলিশ চোখ মুখ রাঙিয়ে পূর্বের দিকে তাকিয়ে থাকলে পূর্ব সেখান থেকে দৃষ্টি সরিয়ে পূর্ণতার দিকে তাকায়। শুষ্ক মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো হাসে পূর্ব। বিদায় মুহূর্ত এসে গেছে, জেনেও পূর্ণতা ইচ্ছা করছিল না এখান থেকে যেতে। পূর্ণতা বিহব্বল হয়ে পড়তে নিলে অতি দ্রুত আয়মানুকে ধরে সেখান থেকে নিয়ে যায়। চোখের পানিতে ভিজে ওঠা নিকাব আবারও অশ্রুধারায় চুপসে হয়ে যায়। পূর্ণতাকে গাড়িতে বসিয়ে সাগরতকে কল করে আয়মান। কলটা কেটে দেওয়ার 1 মিনিটের মাথায় সাগরত জেল থেকে বেরিয়ে এসে গাড়িতে চড়ে বসে। পুরো রাস্তায় পূর্ণতা হু হু করে কেঁদে দিয়ে ওয়াসিফ ভিলায় পৌঁছে। আয়মান কিছুক্ষণ পূর্ণতাকে সান্ত্বনা দিয়ে চুপ করিয়ে বাসায় ফিরে। সাগরত থম মেরে সোফায় বসে আছে। কিছুক্ষণ নিজের চিন্তায় ডুবে থেকে পূর্ণতার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। পূর্ণতা তার ঠিক সামনের সোফায় মাথা নিচু করে বসে আছে। আয়শা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাগরত একটু হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, আমার কাছে এই ঘটনাটা খুবই জটিল লেগেছে। একে তো রিমান্ডের ঘটনার সাথে কিছু বিষয়বস্তুর তেমন মিল পেলাম না, তবে পূর্বতা এখনো কিছু একটা রহস্য আছে। সাগরত তার কথা শেষ করে অন্যমনস্ক হলে আয়শা ও পূর্ণতা দুজনেই বিস্ময়সূচকে চোখ তুলে তাকায়। পূর্ণতা চোখ মুছে নাক টেনে কৌতূহল গলায় জিজ্ঞেস করে, আপনার কথার মানে বুঝিনি। কি বলতে চাইছেন ভাইয়া? আমরা সবাই জানি সবুজ নয়তো কৈলেশ পূর্বের শত্রু, সাথে হাত মিলিয়ে ক্ষতিটা করেছে। আর এই জন্য ওরা গুম, মানে কাজ সেরেই পালিয়েছে। এখানে রহস্যের কি আছে? পূর্ণতার প্রশ্নাত্মক কথাগুলো শুনে সাগরত মৃদু ভঙ্গিতে হেসে দেয়। এটা দেখে পূর্ণতার কুচকানো ভ্রু আরও খানিকটা কুচকে যায়। সাগরত টেবিলের উপর থেকে ধোয়া ওঠা কফির মগটা তুলে সরল গলায় বলে ওঠে, গতবার যা ভেবেছিলাম এবার তার ঠিক উল্টোটা পেয়েছি। আমরা চোখে যা দেখছি সেগুলোকেও ইচ্ছে করে আমাদের দেখাচ্ছে। প্রথমত, পূর্বের বিশ্বস্ত সহযোগী ছিল কৈলেশ, সবুজ, সাব্বির, ওমর ও বিজয়। আর পার্সোনাল গাড়ির ড্রাইভার ছিল মুমিন। মুমিন এখনও ড্রাইভারের রূপেই এই বাড়িতে আছে, কিন্তু পূর্ব যাদের কাছে তোমার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় দায়িত্বটা দিয়েছিল তারাই এখন গুম। সাগরতের কথা শুনে মাথার ভেতর ছোটখাটো জট লেগে যায় পূর্ণতার। এখানে এতগুলো নাম কেন আসছে এখন? গতবার শুধু 3 জন ছিল, আর এখন এতগুলো নাম হলো। পূর্ণতা কিছুই ভাবতে পারছিল না। এলোমেলো চিন্তা সে আবারও সাগরতকে প্রশ্ন করল, এখানে মূল ব্যক্তি হলো 2 জন, কৈলেশ আর সবুজ। সাব্বির আপাতত পূর্বের নির্দেশে হয়তো কোথাও চলে গেছে, কিন্তু এখানে এমন প্যাস্টার মানে কি? আর মমিনও যে করবে না তা তো জানা কথা, কারণ ও বাড়িতেই পালায়নি। সাগরত কফিতে ছোট্ট চুমুক দিয়ে গলায় ঢোক ফেলে গাঢ় কণ্ঠে বলল, এখানে বাইরের মানুষ জড়িত আছে। আচ্ছা, পূর্ব কি কখনো এমন কোনো ব্যক্তির নাম বলতো যাকে ও সহ্য করতে পারতো না? ছিল কেউ? পূর্ণতা একটু ভেবেচিন্তে হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ আছে, চ্যাটার্জি নামের একটা লোক। লোকটা বামপন্থী করে শুনেছিলাম, আর লোকটা খুবই খারাপ। পূর্ব কখনোই ওই লোকটাকে সহ্য করতে পারতো না। কি একটা অবস্থা! কমিউনিজম করা পার্টিগুলোর মধ্যেও এমন দু একটা কীট পতঙ্গ ঢুকে আছে। মার্কেসের আদর্শগুলো এদের মতো নিচু শ্রেণীর মানুষদের জন্য দিন দিন ধ্বংস হচ্ছে। আচ্ছা, বাদ দাও, চ্যাটার্জির খবর বের করছি, চিন্তা করো না। আর সবচেয়ে বড় কথা, নিজের হেলথের দিকে ধ্যান দাও। আমি আজ আসি, কিছুদিন ব্যস্ত থাকবো হয়তো,
কিন্তু যে কোনো প্রয়োজনে তুমি আমাকে কল দিবে, ঠিক আছে? আসি তাহলে। পূর্ণতা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালে সাগরত বিদায় জানিয়ে চলে গেল। দিনটা আর ভালো কাটল না। চোখের সামনে পূর্বের আহত অবস্থাটা ভাবছিল। ঠোঁট কাটা, সমস্ত শরীর জুড়ে কালচে ছাপ, চুল এলোমেলো, হাতের তালু ক্ষত বিক্ষত। তবুও রুক্ষ চেহারায় একটুকু আলোর দেখা দিয়ে পূর্ব হেসেছিল। পূর্ণতা চলে যাওয়ার পর পূর্বের উপর নির্মম আচরণ শুরু হলো। পুলিশকে মুখের উপর এইটুকু বলাতে আজ তার শরীরে আবারও রোলারের আঘাত পড়ল। 2 হাত 2 দিকে বেঁধে কয়েক ঘন্টা পিটিয়েছে তারা। গতবারের চেয়ে এবারের ডোজটা বেশি ছিল যেন। পূর্ব ব্যথা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। নাক মুখ দিয়ে তরল রক্ত বেরিয়ে গল গল করে পড়তে থাকে। তারা পিটিয়ে যখন হাঁপিয়ে ওঠে তখন ওর হাতের বাঁধন খুলে ফ্লোরে ফেলে দেয়। অবচেতন পূর্ব যখন ব্যথায় নিষ্প্রভ হয়ে যায় তখন ওরা আর ভুলেও ওর কাছে দেখতে আসে না। পুরোটা রাত পূর্ব জ্ঞানহীন ছিল। সকালের দিকে যখন আধো আধো চোখে ঝাপসা দৃষ্টি মিলল তখন কানে কিছু মানুষের আলাপ আলোচনা শোনা গেল। তারা হেসে হেসে পূর্বের ব্যাপারটা নিয়ে কথা বলছে। সঙ্গে সেই পুলিশের কণ্ঠ এবং জেলারের গলাও শোনা যাচ্ছিল। পূর্ব স্পষ্ট চোখে কিছু দেখতে না পেলেও কানে যতদূর শুনেছিল তাতে এটুকু বুঝে যায় এখানে জেলার ও পুলিশ সহ আরও 3 জন ব্যক্তি যুক্ত। সেই 3 জন ব্যক্তির হাস্যোজ্জ্বল গলা শুনে বুকের ভেতরটা ছিঁড়ে আসছিল ওর। কি পাপ করলো ওদের সাথে? কেন এত বড় ক্ষতি করলো? পূর্ব অসাড় শরীরে চোখ বন্ধ করে পড়ে থাকলেও চোখের কোণ থেকে অবিরামভাবে পানি পড়ছিল। জীবনে ব্যর্থতা সহ্য করা যায়, কিন্তু প্রতারণার আঘাত না। নিজের আদর্শ নীতিত্বে যারা অটল থাকার ওয়াদা করেছিল তারা এমন ধোঁকা দিল। পূর্বের অশ্রুগুলো যেন সেই কষ্টের সাক্ষী ছিল। জীবনটা যখন বিষের মতো বিষাক্ত হয়ে উঠেছিল তখন আয়মান নিজেই যেন সব কিছু উল্টো পাল্টা করে ফেলেছিল। কখন খাওয়া, কখন নাওয়া, কখন ঘুম, কখন যাওয়া, এইসব যেন বিশৃঙ্খলায় চলতে লাগলো। সাবিহা আঁক বাড়িয়ে কিছুদিন ওর যত্ন নেয়ার বন্ধ রাখলো। বাড়ির টুকটাক কাজ ও রান্নার দিকটা আফিয়ার অনুমতিতে সাবিহাই সামলাতো। কাজেই আয়মানের রুমে সে এক প্রকার যাওয়া বন্ধ করে দিল। আয়মান রাত 11টার দিকে স্যুট খুলতে খুলতে নিজের রুমে চলে যায়। ক্লান্ত মুখটা দূর থেকে দেখতে পেয়ে সাবিহা অনেকক্ষণ পর বাধ্য হয়ে আজ আয়মানের রুমের কাছে আসলো। কি মনে করে যেন বারান্দার দিকে তাকালো, অমনি সাবিহা শিউরে উঠে দৌড় দিয়ে বারান্দার দিকে চলে যায়। আয়মান রেলিংয়ের উপর বসে পা বাইরে ঝুলিয়ে বসে আছে। বারান্দাটা আদিযুগের মতো গ্রিল ছাড়া এবং রেলিংয়ের দেয়ালটা সুন্দর করে কারুপণ্যের বাধাই করা। সাবিহা দ্রুত আয়মানের পাশে দাঁড়িয়ে ওর বাহুটা পেঁচিয়ে অস্থির কণ্ঠে বলল, আপনি পরে যাবেন, প্লিজ নামুন। এভাবে পাগলামি করবেন না, অঘটন ঘটতে সময় নেই। আয়মানের চক্ষু দৃষ্টি দোতলার উপর থেকে নিচের দিকে থমকে আছে। বাতাস শো শো করে সাবিহার রেশমি কেশ উড়িয়ে দিচ্ছে। কিন্তু মনের উপর আক্ষেপটা হঠাৎ করে উদয় হতেই আয়মান অদ্ভুত কণ্ঠে ওই অবস্থায় বলে উঠল, এখান থেকে জাপ দিলেও পারতো, হাত কেন কাটতে গেল? ওর হাতে কি ব্যথার হয় নাই? আমার একটুখানি কাটলেই তো কি পরিমাণ জ্বলে। ওর কি কবজিটা আগুনের মতো জ্বলে নাই? কেন ওই দিন মরতে গেল? আমার চিন্তাও কেউ করলো না। কে আমার জন্য ভাবলো? মাও আমার জীবনে বোঝা চাপিয়ে দিল। প্রত্যেকটা দিন আমার কাছে এক একটা যুগের মতো যন্ত্রণা লাগে। আহা দুনিয়ার মানুষ রে, আমাকে একটা বার বুঝতি, আমারও তো বুকটা ফাটে। সুরের মধ্যে কান্না, কণ্ঠের মধ্যে যন্ত্রণার প্রকাশ ছিল। আয়মান চোখ ভিজে স্থির দৃষ্টিতে রাতের অন্ধকারে আকাশে তাকিয়েছিল। পাশে চুপ করে দাঁড়িয়ে থাকা সাবিহার দৃষ্টি ওই অশ্রাব্য ভাষায় লোকটার দিকে আবদ্ধ ছিল। লোকটার ডান পাশটা কেমন দেখতে পাচ্ছিল সাবিহা। সংক্রমণের মতো সাবিহার মধ্যেও যন্ত্রণার রেশটা ঢুকে গেল। সাবিহার দাঁত শক্ত করে নিঃশ্বাস আটকে কান্নার সংবরণ করছিল ঠিকই, কিন্তু চোখের ভেতর বড় বড় বৃষ্টির ফোঁটা জমেছিল।
কানে শুধু বারবার বাজছিল। আমারও তো বুকটা ফাটে। কয়েক মুহূর্ত যেন বাতাসের শো শো ধ্বনিটা চলল। এরপর ঝড়ের মতো তুমুল বাতাসে সাবিহার দম ছেড়ে আইমানের ডান কাঁধে কপাল ঠেকিয়ে কেঁদে উঠল। হাত দুটো আইমানের ডান বাহুটা পেঁচিয়ে আঙুলের চাপে খামচে ধরা। আইমানের দৃষ্টি তখনও তার নক্ষত্রের ঝিকিমিকি আকাশে নিবদ্ধ। সাবিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, শ্রেয়াকে কেন এখনো মনে করতে যান? উনি কি আপনার কথা কখনো চিন্তা করেছে? আপনাকে কখনো ভালোবাসি বলেছে? কেন ওনার জন্য আপনি প্রতিটা দিন কষ্ট পান? উনি তো চলেই গেছে। যদি আপনার কথা চিন্তা করত তাহলে ওইভাবে নিজেকে হত্যা করতো না। উনি তো আর ফিরবে না। উনি তো আজীবনের জন্য চলে গেছে। আপনাকে একা করে দিয়েই উনি বিদায় নিয়েছেন। আপনার কথা উনি চিন্তা করেননি। রাতে ঝিকিমিকি তারাগুলো দেখতে চেয়ে চোখের ওপর সব ঝাপসা হয়ে এলো আইমানের। ফিসফিসিয়ে মৃদু শব্দে কেঁদে দিয়ে অনেকটা জোর গলায় বলল, সবাই তো স্বার্থপর। সবাই আমাকে দোষী বানিয়ে দিয়ে গেছে। আমি যেন নিজেরে মাফ না করতে পারি অমন আকামই সবাই করছে। শ্রেয়া পারলে আমার সাথে আরেকবার যোগাযোগ করতো। খালি আরেকটা বার ও করে নাই। মা আমাকে আরেকটা বার বুঝতো, মাও বুঝে নাই। তুমি হুটহাট আমার বাড়িতে বউ হয়ে আসলা, কিন্তু মানুষের কাছে আমাকে অপরাধী বানিয়ে দিয়েছো। কি দোষ আমার? আমি তো কাউকে বিয়ে করে কষ্ট দিতে চাইনি, তাও কেন এই অবস্থাটা হলো? সাবিয়া হাত আলগা করে বাহু ছেড়ে দিয়ে আয়মানের মুখ ধরে নিজের দিকে ডানে ফেরালো। আয়মান সিক্ত বিষণ্ণ দৃষ্টির পানে চোখ রেখে সাবিয়া ঠোক গিলে বলল, আমি তো আপনাকে অপরাধী বানাইনি। কে বলেছে এমন কথা? মা বলেছে? আপনি ওনার কথায় কেন কষ্ট পাবেন বলুন তো? মা কি আপনার সুখ দেখার অধিকার রাখেন না? আয়মান স্থির দৃষ্টিতে কোনো শব্দ উচ্চারণ না করে মাথা নাড়িয়ে হ্যাবোধক বোঝালো। সাবিহা গাল থেকে হাত সরিয়ে আসমানি রঙের সুতির শাড়িটা আঁচল খানিকটা সামনে টানলো। আঁচলটা হাতে নিয়ে আয়মানের চোখও গাল মুছে দিয়ে নাক টানতেই বলল, শ্রেয়া আপুর জন্য দুঃখ পেতে থাকলে আপনার সুন্দর জীবনটা ভালোভাবে কাটতে পারবেন না। শ্রেয়া আপুর জন্য দুঃখ পেতে থাকলে আপনার সুন্দর জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন না। একবার ভাবুন, আর যদি আপু বেঁচে থাকতো তাহলে আপনার কান্না কি দেখতে পারতো? আয়মান সম্মোহন দৃষ্টিতে মাথা নাড়িয়ে না জানালো। সাবিহা হাত ধরে ওকে ভেতরে টেনে আনলে আয়মান বাইরে থেকে পা দুটো ভেতরে ফেলে। সাবিহা আবার শান্ত কণ্ঠে বলে ওঠে, শ্রেয়া আপু পরেও কখনো ভালোবাসতো কিনা এটার কোনো গ্যারান্টি ছিল? আয়মান ফ্লোরে পা ফেলে মাথা নাড়িয়ে দ্বিতীয় দফায় না জানায়। সাবিহা ওকে দাঁড় করিয়ে রুমের ভেতরে নিয়ে যেতেই বলে ওঠে, আপু যদি আপনাকে রিজেক্ট করতো তাহলে আপনি দেবদাস হয়ে থাকতেন? বিয়ে কি পরে করতেন না? মায়ের জন্য হলেও তো করতেন, ঠিক না? আয়মান চুপচাপ ভঙ্গিতে মাথাটা উপর নিচে নাড়াতেই সাবিহাকে ওকে বিছানায় শুইয়ে দেয়। ঠান্ডাটা নিবারণের জন্য পায়ের কাছে ভাঁজ করা কম্বলটা খুলে আয়মানের গা ঢেকে দিতে সাবিহা ওর পাশে বসে নরম সুরে বলে ওঠে, পাশের রুমটায় আছি, দরকার পড়লে ডেকে দিবেন। কখনো বারান্দায় গিয়ে ওরকম কাজ করবেন না। আপনাকে জন্ম দিতে মা যে কষ্ট করেছে সেই কষ্টের কাছে আপনার এই কষ্টগুলো কিছুই না। অন্তত মায়ের জন্য ভাববেন। সাবিয়ার কথা শুনে চুপ করে রইল আয়মান, কিছুই বলল না। এর বিপরীতে বিছানা ছেড়ে সাবিয়া যেই উঠতে নিবে অমনি সে পুনরায় বসে পড়ল। আয়মানের দিকে মুখ ফিরিয়ে দেখল ও এখনো ড্যাবডেবে তাকিয়ে আছে। সাবিহা মুচকি হাসি দিয়ে ফুট করে আয়মানের গালে চুমু দিয়ে অমনি উঠে চলে যায়। আচমকা এমন কাজে হতভম্ব হয়ে যায় আয়মান। গালে হাত দিয়ে চোখ বড় করে অবাক কণ্ঠে বলে ওঠে, কি করলে তুমি? দেয়ালের দিকে চিন্তিত মুখে তাকিয়ে আছে সাগরত। সাদা দেয়ালটায় সর্বত্র জুড়ে ছোট ছোট নোটচিট লাগানো। পূর্বকে কেন্দ্র করে যত মানুষ ছিল সবার নাম
পূর্বকে কেন্দ্র করে যত মানুষ ছিল সবার নাম ওই নোটচিটের ওপর স্থান নিয়েছে। প্রায় 4 ঘন্টা যাবৎ একাধারে দাঁড়িয়ে থেকে ভাবনায় ডুবে আছে। পূর্বকে দ্রুত রেহাইয়ের জন্য যেটা বিশেষ প্রয়োজন সেটা হলো সলিড প্রমাণসহ সাক্ষী, নয়তো যে এই ঘটনার পেছনে মূল হোতা তার কাছে সোজাসুজি আলাপ করতে হবে। এই মূল হোতা কি চ্যাটার্জি, নাকি পূর্বের দলের কোনো নেতা, নাকি অন্য কেউ? এখানে পলিটিক্যাল পাওয়ার টর্চার চলছে সেটা সাগ্রত ইতিমধ্যেই বুঝে গিয়েছে, কিন্তু জেলার বা পুলিশ কেউ মুখ খুলতে চাইছে না। ভালোই বন্দোবস্ত করে পূর্বকে ফাঁসানো হয়েছে, কিন্তু আসল ব্যক্তিটাকে সেটাই ধরা যাচ্ছে না। হঠাৎ নীরবতার জালে ছিদ্র করে সাগ্রতের ফোনটা বাজতে লাগলো। দেয়ালের দিকে স্থির দৃষ্টি রেখে সে পকেট থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। কথা শুরু যেই করবে অমনি বিপরীত দিকে বার্তা শুনে সাগ্রতের স্বাভাবিক মুখটা অস্বাভাবিক হয়ে কপালে ভাঁজ পড়ল। সাগ্রত আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠতেই টেবিলে এক ঘুষি মেরে বলল, ওরা আবার মারার প্ল্যান করছে কেন? রিমান্ডের ডেট তো কবেই শেষ, আদালত তো। কথা শেষ না করতেই ওপাশ থেকে যে কথাগুলো শুনল সাগ্রত এক হুঙ্কার মেরে ফোন কেটে দিল। তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে যেতেই দরজার কাছে টেবিলের উপর থেকে রিভলভারটা নিয়ে বেরিয়ে গেল। অস্থির হয়ে ওঠা সাগ্রত অকল্পনীয় অবস্থায় কথা চিন্তা করে ভয়ঙ্কর উৎকণ্ঠায় ছটফট করে উঠল। সাগ্রত আজকের মতো এতটা অস্থির হয়নি যতটা সে জেলের ভেতর পূর্বের অবস্থা শুনে হয়ে গেছে। পায়ে পায়ে তুমুল দৌড়ে লাগিয়ে সাগ্রত গাড়ির দরজা খুলে বসে। যত দ্রুত সম্ভব সে জেলখানায় পৌঁছে সব ফর্মালিটি কমপ্লিট করতে কিছু সময় পেরিয়ে গেলেও তার ভেতরে অস্থিরতার রেশ এক বিন্দু কমেনি। একটু আগে গোপন সূত্রে খবর পেয়েছে পূর্বকে রিমান্ড ছাড়াই মারার জন্য জঘন্য পরিকল্পনা করেছে। গতবার পূর্বের যেই অবস্থা দেখেছিল তার মধ্যে যদি আবার ওকে পিটায় তাহলে কেমন বিভৎস অবস্থা পূর্বের হবে সেটা ভাবলেই ওর গা শিউরে উঠছে। সাগ্রত তার গোয়েন্দা জীবনে শত শত কেস দেদারসে হ্যান্ডেল করলেও এবারের কেস যেন বুকের মধ্যে ছুরি চালিয়ে দিচ্ছে। প্রচণ্ড অস্থির বোধ হচ্ছে, ছটফটানিতে ভেতরের অবস্থা করুণ। এদিকে পুলিশ বাহিনী শুরু করলে সাগ্রত ওদের স্টাইলেই দুর্নীতি করে ঘুষ খাইয়ে দেখা করার বন্দোবস্ত করে। অনুমতি পেতেই সাগ্রত দৌড়ে সেলের কাছে পৌঁছে পুরোপুরি থমকে যায়। গ্রীষ্মের খরতপ্ত শুষ্কতার মতো গলা একদম কাটকাট হয়ে যায়। শুকনো গলায় ঢোক গিলতেও কষ্ট অনুভব হচ্ছে ওর। চোখের দৃষ্টি নির্বাক হয়ে বুকের ভেতর তোলপাড় চলছিল। সাগ্রত নিজেকে ক্ষণিকের মধ্যে সামলে নিয়ে মধ্যবর্তী ব্যবধান কমিয়ে সেলটার কাছে এগিয়ে যায়। লোহার শিকলগুলো দুহাতে ধরতেই নোংরা ফ্লোরে ডান কোনায় পড়ে থাকা মানুষটার উদ্দেশ্যে গলা খাকারি দেয়। ফ্লোরে উবুর হয়ে পড়ে থাকা মানুষটা মৃদু ভঙ্গিতে মাথা নাড়িয়ে শব্দ উৎসটার দিকে মুখ ফেরানোর চেষ্টা করে। সাগ্রতের অটল দৃষ্টি কেন জানি ঝাপসা হয়ে আসছে। বহুদিন পর আবারও সেই অদৃশ্য টানটা অনুভব হলো। এই টানটা যতবার বুকের ভেতর উদ্ভব হয়েছে ততবার চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে। সাগ্রত তাড়াতাড়ি নিজের চোখ দুটো ধূসর জ্যাকেটের হাতায় ডলে নিল। চোখ ফিরিয়ে আবারও সেই মানুষটার দিকে দৃষ্টি নিতেই শান্ত গলায় বলল, পূর্ব সাহেব, আমি এসেছি। আমাকে চিনতে পারছেন না? শেষ কথাটা উচ্চারণ করতে যেয়ে গলা ধরে এলো ওর। কি বলল? পূর্ব চিনতে পারবে না কেন? ওরা কি পূর্বকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে নাকি? সাগ্রত তাড়াতাড়ি নিজেকে শুধরে নিয়ে কিছু বলবে, অমনি পূর্ব ব্যথাতুর কণ্ঠে আধো আধো গলায় বলল, তাশরিফ সাগ্রত। পূর্বের ওইটুকু উত্তর শুনে সাগ্রতের বুক থেকে যেন পাথর নেমে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল। চোখ আবার ঝাপসা হতেই চাইছে। নিজেকে সামলানো উচিত। পূর্বের উপর আবারও কয়েক ঘন্টা নৃশংস অত্যাচার চলেছে দেখে তার মন কোনোভাবেই কঠোর থাকতে পারছে না। মোটা রোলারের তরতাজা আঘাত স্পষ্ট চোখে দেখা যাচ্ছে তার। পূর্ব ধীরে ধীরে শরীরের সমস্ত ব্যথা সহ্য করে দেয়াল ধরে উঠে বসে। মাথায় এক হাত রেখে কয়েক মিনিট চোখ বন্ধ করে থাকলে ধীরে ধীরে শিকলের কাছে চলে আসে।
মাথায় এক হাত রেখে কয়েক মিনিট চোখ বন্ধ করে থাকলে ধীরে ধীরে শিকের কাছে চলে আসে। পিপাসায় গলা শুকিয়ে আছে কাল রাত থেকে। জেল কর্তৃপক্ষ এক ফোঁটা পানি দেয়নি পূর্বকে। সাগরত এখনো চোখ নিচু করে শিক আঁকড়ে দাঁড়িয়ে থাকলে পূর্ব অনেক সময় নিয়ে দেয়াল ছুঁয়ে ছুঁয়ে শিক ধরে সাগরতের সামনে বসা থেকে উঠে দাঁড়ায়। শরীর ভেঙে চুরে আসতে চাইছে, কিন্তু পূর্ব যেন সব সহ্য করে একটা মুখোশ পরে সাগরতকে ফেস করার সংকল্প করেছে। পূর্বকে সামনে দেখে চকিত দৃষ্টি ছুড়ে সাগরত কিছু বলবে, তার আগেই পূর্ব ক্লান্ত রুগ্ন স্বরে বলে, ও কেমন আছে? গলা আটকে আসছিল সাগরতের। উত্তর দেওয়ার মতো শক্তি ওর মাঝে দেখা দিচ্ছিল না। নিজের মুখ থেকে গল গল করে তরল রক্ত বেরোচ্ছে, অথচ সে সবার আগে পূর্ণতার খবর জিজ্ঞেস করছে। সাগরত অশ্রু চোখে ওর কপালের দিকটায় তাকালো। ডান পাশটা কেটে চোট শুকিয়ে কানের পাশ দিয়ে কালচে রক্ত শুকিয়ে আছে। সাগরতকে অমন ভঙ্গিতে দেখে পূর্ব রক্তাক্ত চোয়াল ঝুলিয়ে আহত চাহনিতে আবার প্রশ্ন করে, পূর্ণতা কেমন আছে? এটুকু প্রশ্ন করতেই যেন পূর্বের জান বেরিয়ে যাচ্ছে। লম্বা টানে শ্বাস নিতে হচ্ছে, হাঁসফাঁস করছে প্রচুর। সাগরত নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকতেই বুড়ো আঙ্গুলের ডগায় নিজের চোখের কোণটা মুছে প্রসন্ন কণ্ঠে বলে ওঠে, আপনার পূর্ণতা আর সন্তান দুজনেই ভালো আছে, কিন্তু আপনার এই অবস্থা দেখলে ওই মেয়েটা পাগল হয়ে যাবে। সাগরতের কথা শুনে ভারাক্রান্ত দৃষ্টিতে হাসল পূর্ব। থরথর করে কাঁপতে থাকা রক্তাক্ত চোয়াল যেন ঢোক গিলার জন্য একটু থামল। এরপর শিকের হাতটা আলগা করে কাঁপুনি অবস্থায় ধীর গতিতে সেটা সাগরতের হাতের উপর রাখল। শুষ্ক গলায় পূর্ব বলল, ওর জন্য সবুজ, কৈলেশ নামের দুজন ছেলেকে নিযুক্ত রেখেছি, তবুও টেনশনে থাকি। জেলের এরা ভালো না, একদম ভালো না। টাকার জোর আর ক্ষমতার অপব্যবহারে সব করতে পারে। পূর্ণতাকে এখানে আসতে না করবেন। সাগরত চট করে কিছু বলতে চেয়ে বুকে ধাক্কা খায়। পূর্বের দিকে আপাত মস্তক তাকিয়ে এরপর চোখ নিচু করে দীর্ঘশ্বাস ছাড়ে। পূর্ব কাঁধে নিয়ে পূর্ণতার জন্য নিরাপত্তার ব্যবস্থা করছে। কৈলেশ, সবুজ যে গ্রেপ্তারের দ্বিতীয় দিন থেকেই গুম, সেটা তো পূর্ব জানে না। আর কত আঘাত খাবে। তবুও মিথ্যা অন্ধকারে না রেখে সাগরত পূর্বকে সত্য কথা বলল, আপনার পূর্ণতাকে সিকিউরিটি দেওয়ার মতো কেউ নেই পূর্ব সাহেব। আপনি যাদের উপরে এত বড় দায়িত্বটা দিয়েছেন তারাও আপনার ক্ষতি করে গুম হয়ে গেছে। কথাটা শুনে স্তব্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে পূর্ব। শরীরের উপর দিয়ে যেন শীতল হাওয়া বয়ে গেল। মাথায় ভেতরে রিনরিন করে উঠল। এতক্ষণ নিজের শারীরিক ব্যথা হজম করে থাকলেও হঠাৎ যেন মানসিক ব্যথায় পুরো শরীরটা কাবু করে ফেলল। পূর্ব চুপচাপ কিছুক্ষণ ওই ভঙ্গিতে তাকিয়ে থাকলে সাগরত নীরবতার জালে ছিদ্র করে বলে, আপনাকে এখান থেকে বের হতে হবে পূর্ব সাহেব। এমন দুর্নীতিপূর্ণ দেশ আপনাকে মারলে বড় ক্ষতি হয়ে যাবে। আমি আপনাকে শাস্তি পেতে দেব না। আশা রাখুন, দিন হয়তো খারাপ, কিন্তু আজ নয়তো কাল আপনার ভালো দিন আসবেই। আপনি যে মানুষগুলোর জন্য চিন্তা করতেছেন তারা এগিয়ে আসবেই। আপনি ভেঙে পড়বেন না পূর্ব সাহেব। আপনার স্ত্রীর কমরেড ডাক্তার শোনার জন্য হলেও আপনার জীবিত থাকতে হবে। আপনি দয়া করে আমাকে বলুন, আপনার সাথে কার বেশি শত্রুতা আছে, কারা আপনার ক্ষতি করেছে, উন্মুক্ত হয়ে আছে, সব বলুন পূর্ব সাহেব। আর ভেতরের কথা লুকিয়ে রাখবেন না। আপনি একটা কথা গোপন করলে মনে রাখবেন, আপনি বাঁচার সুযোগ থেকে পিছিয়ে যাবেন। কণ্ঠ আটকে আসছিল সাগরতের। বারবার চোখের সামনে পূর্ণতার কান্নারত নিশ্চুপ চেহারাটা ভাসছিল। সেই মেয়েটা যদি এই মুহূর্তে পূর্বের এই অবস্থা দেখত, তাহলে কি হতো? সাগরত নিজের পকেট থেকে তাড়াতাড়ি একটা রুমাল বের করে শিখ গোলে পূর্বের সামনে বাড়িয়ে ধরল। মাথা নিচু করে থাকা পূর্ব ধীরে ধীরে থরথর করে কাঁপা হাতটা দিয়ে রুমালটা হাতে নিল। মুখের রক্ত ধীর গতিতে পরিষ্কার করতেই পূর্ব বলল, আপনাকে আজ একটা সত্যি বলি সাগরত সাহেব, শুনুন। আমার জীবনে ধাক্কা খেতে খেতে বড় হয়েছি। আমার আব্বু মানুষটা খুব সহজ সরল বলে কখনো চাচাদের কুমন্ত্রণা বুঝতে পারতো না, কিন্তু যখন বুঝতো তাদের ছাড় দিত না। আমি কখনো বিলাসিতা ছাড়া বড় হইনি, কিন্তু নিজের বিলাসিতা কখনো বাইরে প্রকাশ করিনি।
গরিব মানুষগুলোকে দেখলে আমার খুব কষ্ট লাগতো। ওরাও তো মানুষ, তবু ওরা ঠিক করে খেতে পর্যন্ত পারে না। ওদের কঠোর পরিশ্রমে আজ ধনীরা এসির নিচে আরামে কাজ করছে, কিন্তু ওরা 3 বেলা ভাতটাও ঠিক মতো জুটাতে পারে না। কেন এই বৈষম্য ভাই? আমি এই বৈষম্যের থিওরি বুঝতে গিয়ে কার্ল মার্কস, মাও সেতুং এনাদের মতো ব্যক্তির ব্যাপার বুঝলাম। এই মানুষগুলো পুরো সমাজের ভেতর থেকে সেই বৈষম্যের রেখাটা মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু মানুষের মানসিকতার জন্য সেটা সম্ভব হয়নি। আমি বামপন্থী দলে যোগদান করলাম। সেখানকার মুখ্য নেতার সঙ্গেও দেখা করার সুযোগ পেলাম। উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু জেলার যে কেন্দ্রীয় বামপন্থী নেতাটা ছিল সে ভালো ছিল না। সবাই চ্যাটার্জি বলেই চিনে। আমি তখন ভার্সিটিতে পড়তাম। কিছুদিন কমিউনিজম করেছিলাম, কিন্তু ওনার সাথে সংঘাত লাগার পর আমি দল ছেড়ে কিছুদিন আলাদাভাবে থেকেছি। এরপর আমার কাছে একদিন ডানপন্থী দল থেকে যোগ দেওয়ার জন্য একটা সুযোগ এলো। তাদের কাজ ও আদর্শ নিয়ে আমার মূল আকর্ষণ ছিল শুধু তৎকালীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, মহিউদ্দিন এনাদের মতো আরও বহু মানুষের আত্মত্যাগের জন্য। আমি ততদিনে এটা বুঝে গিয়েছিলাম, প্রতিটি দলেই কিছু না কিছু নিচু স্তরের মানুষ থাকে, যারা দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে, জনগণের ক্ষতি করে। এদের মতো গুটি কয়েক মানুষের জন্য সব দলকে খারাপ চোখে দেখে জনগণ। ডানপন্থী দলে খুব শ্রম দিয়ে কাজ করলাম, মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করলাম, মানুষের কাছে আপনও হয়ে গেলাম। হ্যাঁ, ঠিক তখনই দল থেকে ঘোষণা এলো আগামী ইলেকশনে আমার দাঁড়ানোর মতো একটা সুবর্ণ সুযোগ আছে। আমি জেলাভিত্তিক সব মানুষের হয়ে তাদের দুরবস্থার কথা সংসদে উপস্থাপন করতে চেয়েছিলাম। সংবিধান মতে 25 বছরের ঊর্ধ্ব হলেই একজন পুরুষ এমপি নির্বাচনে দাঁড়াতে পারবে। সব জানা সত্ত্বেও আরও 5 বছর সময় নিয়ে নিজেকে যোগ্য করে তারপর নির্বাচনে আসলাম। বড় ধাক্কাটা সেদিন খেলাম যেদিন একই টেবিলে বসে থাকা কিছু অন্য জেলার সংসদ সদস্য তাদের মিত্র মানুষ মিয়াজউদ্দিনের জন্য আমাকে অনুরোধ করলো টিকিটটা ছেড়ে দিতে। আমি কোনোভাবেই সেটাতে রাজি হইনি। ওই ইমতিয়াজ লোকটা খুবই জঘন্য মানসিকতার মানুষ। পূর্ণতাকে ক্ষতি করার জন্য মাঝে মাঝে আমাকে হুমকি দিত। একদিন ওনার নির্দেশে আমার পায়ের উপর দিয়ে টায়ার উঠে যায়। আমি কমাস প্রচুর ভুগেছি, তবুও টিকিট ছাড়িনি। এরপর প্রচারণার কাজে যখন নামলাম, তখনও তিনি নানানভাবে আমাকে হুমকি দিত। আবার ভয়টা কখনো নিজের মৃত্যু নিয়ে ছিল না। যারা রাজনীতি করে তাদের মৃত্যু ভয় থাকে না, কিন্তু আমার দুর্বল দিক শুধু পূর্ণতা ছিল। ওর জন্য আমি ভয়ে থাকতাম। সেই আমি একসময় ছুরি চালাতেও দ্বিধা করিনি। সেই আমি কিনা এক বদ লোকের জন্য ভয় পেতাম। আমার পূর্ণতা দুঃখ ছাড়া কিছুই পাইনি সাগ্রত সাহেব। ও তো জানতো না আমাকে ভালোবাসার পরিণাম এত ভয়াবহ হবে। আমাকে সাধারণ ক্যাটাগরির মানুষ ভেবেও ঠিকই আমার প্রতি দুর্বল ছিল, কিন্তু যখন দেখেছে আমি ভিন্ন টাইপের মানুষ, এরপর থেকে ও শক্ত হওয়ার চেষ্টা করেছে। আমি জানি না আমি সামনে বাঁচবো কিনা। ওরা রিমান্ডের ভেতর অনেক কষ্ট করেছে আমার মুখ দিয়ে স্বীকার করাতে ওই ফেন্সিডিল ওয়াকিটকি বিদেশি অস্ত্র আমার, কিন্তু আমি স্বীকার করিনি বলে এখনও মারছে। সাগ্রত সাহেব, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পূর্ণতার কথা চিন্তা করে অস্থির থাকবো। তাই আপনার কাছে আমি হাত জোড় করছি, ওর নিরাপত্তার ব্যবস্থা করুন। অন্তত মৃত্যুটা যেন আমার জন্য কষ্টসাধ্য না হয়। আমি এই অবস্থায় ওকে দেখে রাখতে পারছি না। ও কষ্ট পাচ্ছে। আমার অনাগত সন্তানটার কাছে সময় দেওয়ার সুযোগ নেই। আমি নিরুপায় হয়ে আছি। রুদ্ধ কণ্ঠের সাথে চোখ ছাপিয়ে পানি পড়ছিল রাশভারী উপাধি পাওয়ার পূর্বে। কোনো রাশভারী মানুষ এভাবে কেঁদে দিতে পারে জানা ছিল না সাগ্রতের। তার সামনে পূর্বের শোচনীয় অবস্থা দেখার মতো আর সামর্থ্য ছিল না। পূর্বকে বিদায় দিয়ে যখন চলে আসবে, তখন পূর্ব ওর হাতে একটা চিঠি তুলে দেয়। সাদা খামটায় এক কোণায় জুড়ে লাল রক্তের প্রলেপ শুকিয়েছিল। রক্তটা কিসের ছিল সেটা আর জিজ্ঞেস করার হিম্মত করল না সে। চুপচাপ বিদায় দিয়ে জেলের ভেতর থেকে বেরিয়ে আসলো। দুপুরের সূর্যটা তেজহীন হয়ে মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে। সাগ্রত সেটা আকাশে তাকিয়ে অদ্ভুত উত্তেজনায় দেখছে। পকেটের ভেতর পূর্বের দেয়া চিঠিটা রাখা, যেটা সে হাত ঢুকিয়ে ধরে আছে শক্তভাবে। মনে মনে সাগ্রত উচ্চারণ করেছিল শুধু, গায়ের সব রক্ত তোরা শুষে নিল, ওই মানুষটার মুক্তি চাই। নিরাপরাধ মানুষটাকে শাস্তি দিলে ওই দেশকে ধিক্কার জানাই। 2 দিন ধরে আইমানের শরীরে
অসুখে ফেসেছে। শীতের কারণে ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা ভুগছে। আফিয়া সকাল বিকাল ছেলেকে গরম পানি, বিভিন্ন পদের চা ও তুলসী পাতার সর্ষের তেল খাওয়াচ্ছে, কিন্তু ফলপ্রসূ কিছুতেই মিলছে না। আইমানের জন্য জটিল সমস্যা হলো ঠান্ডা লাগলে সেটা সহজে সারে না। এর মধ্যে সাবিয়া 1 সপ্তাহ হলো শিকদার বাড়িতে নেই। গ্রামে বাড়িতে অসুস্থ বাবাকে দেখতে কিছুদিনের জন্য ওখানে থাকতে গিয়েছে। ফোনের মাধ্যমে আফিয়ার কাছ থেকে আইমানের অসুস্থতার খবর শুনতে সাবিহা তৎক্ষণাৎ আসার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু আফিয়ার বাধা দিয়ে বলে কিছুদিন বাবার দিকে খেয়াল রাখতে, ওখানে আইমানের সাথে উনি আছে। সাবিয়া এ উত্তর শুনে মিয়ে গেলেও ভেতরে প্রচণ্ড উৎকণ্ঠা অনুভব করে। ইচ্ছাকৃত বা অজান্তেই হোক, সাবিয়া আইমানের প্রতি একটু একটু করে দুর্বলতা অনুভব করে। অসুস্থতার খবর শুনে দ্রুত চলে আসার পরিকল্পনা স্থির করে ফেলে। ডিজিটাল ঘড়ির বড় বড় ডিজিটের রাত তখন 9:42 বাজে। আইমান গায়ে কম্বল মুড়ি দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে আছে। এখন ঠান্ডা বলতে কাশতে কাশতে গলা ব্যথা ও বুক ব্যথা এবং 2 কান বন্ধ হয়ে গেছে। রাতের খাবারটা আফিয়া জোর করে খাওয়ানোর পর আর ঘুম আসেনি চোখে। অদ্ভুত ধরনের ছটফটানি অনুভব হয় মনে। ঘুম থেকে উঠলেই একটা পরিচিত মুখ দেখার জন্য তীব্র আশায় থাকে। আইমান নিজের অপরিচিত অনুভূতি নিয়ে এখনো সংখ্যায় আছে। আদৌ কি সে শ্রেয়ার পর অন্য কাউকে জায়গা দিতে চাচ্ছে? আইমান চোখ বন্ধ করে হাত দুটো কম্বলের ভেতর ঢুকিয়ে নেয়। টিকটিক টিকটিক করে সময় আরও কয়েক ঘন্টা পেরুতেই আইমানের চোখে যখন নিদ্রার আভাস আসছিল, ঠিক তখনই যেন অকল্পনীয় দৃশ্যপট দেখে সে থমকে যায়। রুমের ভেজানো দরজা ক্যাচ করে খুলে সাবিহা ঢুকে। পরনে তার গাঢ় নীলের শাড়ি, কালো মোটা পাড়, ডান পাশে একটা সাইড বেনি করে রেখেছে। কিছু চুল কানের দুপাশে লম্বা হয়ে ঝুলছে। আইমান বিছানায় শোয়া অবস্থায় চমকানো দৃষ্টিতে বলে ওঠে, সাবিহা, তুমি কখন এলে? সাবিহা চুপচাপ স্বাভাবিক ভঙ্গিতে দরজা চাপিয়ে আইমানের কাছে এসে বসে। আইমানের চোখ জুড়ে সাবিহার মুখ আটকে আছে। সাবিহা আঁচলের নিচ থেকে নর্মাল হটব্যাগ বের করে আইমানের উপর থেকে কম্বল সরিয়ে বুকের উপর রেখে দেয়। আইমান বিস্ময়সূচক দৃষ্টিতে বালিশ থেকে মাথা উঁচু করে বসতে নিলে সাবিহা ওকে বাধা দিয়ে শুয়ে থাকতে বলে। নির্লিপ্ত কণ্ঠে বলে, 1 সপ্তাহ দূরে ছিলাম, আপনি একটা কল পর্যন্ত করেননি। এ বাড়ির চাকরও আমার তুলনায় আপনার কাছে বেশি মূল্য পায়, অথচ আমি মানবতার খাতিরেও কোনো মূল্য পাইনি। আইমান ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলে কিছুক্ষণ পর উত্তরের পাল্লা খুলে, আমি যে অসুস্থ সেইটা চোখে পড়ে না? সাবিহা একই ভঙ্গিতে কঠোর গলায় জবাব দিল, আপনি অসুস্থ ছিলেন, সেন্সলেস না। চাইলে ঠিকই একটাবার কল দিয়ে আমার আব্বার কথা জিজ্ঞেস করতে পারতেন। আপনি আমাকে কল দেওয়া তো দূর, মাকেও নাকি বলেছেন আমার বিষয়ে আপনার কাছে কথা না উঠাতে। কেন করেছেন এই কাজ? আপনি কি চান ডিভোর্সের তকমা লাগিয়ে আমি চলে যাই? আপনি সত্যি কথাই বলুন, আপনি কি আমাকে সহ্য করতে পারছেন না? আমি কি আপনার জীবনের জন্য চলে যাব? আইমান নিরুদ্যম ভঙ্গিতে কিছুক্ষণ চুপ মেরে রইল। সাবিহার অভিমানী মুখটা দেখতে কেন যেন ভালো লাগছিল। ওর মুখের অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে খেদে দিবে অবস্থা। কিন্তু আইমানের খামোশ ভঙ্গিটা দেখে তীব্র ক্ষোভ, প্রচুর রাগ চোয়াল কাঁপছিল সাবিহার। আর সহ্য করতে পারল না সাবিহা। হঠাৎই ঠোঁট শক্ত করে কান্না আটকাতে গিয়ে তুমুল অশ্রুধারায় গাল ভিজিয়ে ফেলল। মনের সকল দুঃখগুলো চোখের পানিতে সিক্ত হয়ে প্রকাশ করল। অসহ্য যন্ত্রণায় সাবিয়ার ইচ্ছে করছিল জীবনের গতিপথ থামিয়ে দিয়ে শ্রেয়ার মতোই অভিশপ্ত পথ বেছে নিতে। খারাপ সময়ে কেউ যখন পাশে এসে দাঁড়ায় না, একা ছেড়ে চলে যায়, তখন নিজের বিশ্বাসটাও যন্ত্রণার মতো লাগে। তখন নিজের নিঃশ্বাসটাও যন্ত্রণার মতো লাগে। মাথা নিচু করে কান্নারত সাবিহার দৃশ্যটা দেখে আইমান মৃদু ভঙ্গিতে হেসে বুকের উপর থেকে হটব্যাগটা সরিয়ে রাখে। দোটানা চিন্তায় বেকায়দা হলেও সাবিহাকে কি কাছে টানবে
নাকি দূরে ঠেলবে, এমন চিন্তা ভাবনায় যখন কিং কর্তব্য বিমূঢ় হওয়ার প্রয়োজন, ঠিক সে সময় একটা অভাবনীয় কাজ করে ফেলল আয়মান। সে সাবিয়ার হাত ধরে কাছে টেনে দু হাতে পিঠ আঁকড়ে চাপটে ধরল বুকের সাথে। শুয়ে থাকা আয়মানের প্রশস্ত দেহের উপর জীবনে এই প্রথম জায়গা পায়। অত্যন্ত কাঙালের মতো সে তার কাঙ্ক্ষিত মানুষের কালো টি শার্ট মুষ্টিবদ্ধ করে ধরে রাখে। আয়মানের অশান্ত মন তখন প্রশান্তময়তায় স্বস্তি পেয়ে মুহূর্তের মধ্যেই ভিন্ন দুনিয়ায় হারিয়ে যায়। মনের মধ্যে কোণঠাসা করে রাখা সূক্ষ্ম অনুভূতিগুলো আচমকা উজাড় করে দেয়। দিনের পর দিন যাকে নিয়ে আয়মান অবসাদগ্রস্ত জীবনের দিকে ঝুঁকছিল, তারই স্মৃতি আঁকড়ে সে সাবিহাকে মনের অন্য আসনে জায়গা দিল। নিঃশব্দে রুমের ভেতর একজনের কান্না সুর শোনা গেল, অপরজনের নিঃশ্বাসের বেগ শোনা যাচ্ছিল তখন। আয়মান অনেকক্ষণ সাবিহাকে ওভাবে জাপটে ধরে অভিমান ভরা অনুভূতিগুলো মুছে দিতে থাকে। সাবিহার মনে হচ্ছিল বহুদিন পর সে শান্তিপূর্ণ আবাস গৃহে ফিরে এসেছে। আয়মান শান্ত সুরে নিচু কণ্ঠে বলে ওঠে, সাবিহা, আমি কারো প্রতি অন্যায় করার মনোভাব রাখি না। জীবনে একটাই ভুল করেছি, শ্রেয়ার ক্ষমাটা ঠিক সময় করিনি। সেই ভুলটা আমার জীবনে কতখানি ক্ষত করে গেছে সেটা তুমি, মা, বাবা, পূর্ণতা, পূর্ববাই সবাই দেখেছ। আমি নিজের আচার আচরণ পরিবর্তন করতে পারি না, আবার পরিবর্তন করতে টাইমও নিই না। কিন্তু তোমাকে মিথ্যা আশ্বাস দিব না সাবিহা, আমি শ্রেয়াকে কোনোদিনও ভুলতে পারবো না। না আমি ওকে ভুলার কখনো চেষ্টা করব। হ্যাঁ, ঘটনাটা তোমার কাছে নাটক সিনেমার গল্প লাগতে পারে, আমি চাইলে চিরকুমার হয়েও থাকতে পারতাম, কিন্তু সাবিহা, এটা হচ্ছে বাস্তব জীবন। এখানে কেউ কারোর জন্য থেমে থাকতে পারে না। প্রয়োজনের জন্য সবাইকে একদিন অতীত ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া লাগে। আমি শ্রেয়াকে এখনো ভালোবাসি, খুব ভালোবাসি। ও সামনে থাকলে হয়তো ভালোবাসাটা একটু হলেও প্রকাশ করতাম, কিন্তু আজ যেহেতু ও নেই, কাজেই প্রকাশ করার মানে হয় না। সাবিহা, আজ যদি শ্রেয়া আমার জায়গায় হতো, ও আরও আগে বিয়ে শাদী করে সংসার শুরু করত, কিন্তু আমি ছেলে বলে এতদিন পিছিয়ে থাকতে পেরেছি। আমাকে ভুল বুঝো না সাবিহা, আমার জীবনে অনুভূতি নামক কিছুই নেই। হয়তো এখন যা অবশিষ্ট আছে তাও খুব তলানি পরিমাণে আছে। মনের দিক থেকে একটা মানুষকে কখনোই ভোলা সম্ভব নয়। আমি ওকে ভুলতে পারবো না। তুমি কি এই দ্বৈত অনুভূতির আমিটাকে মেনে নিবে? আয়মান তার দীর্ঘ বার্তা শেষ করে উত্তরের জন্য সাবিয়ার কাছ থেকে অপেক্ষা করতে থাকে। সাবিয়া ক্ষণকাল চুপ থেকে পরে মাথা হ্যাঁ সূচকে নাড়িয়ে অস্ফুট শব্দে বলে, হুম। উত্তর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে দেয় আয়মান। বাহুবন্ধনী দৃঢ়তা আরো শক্ত করে আঁকড়ে রাখে সাবিহার কোমল দেহ। দীর্ঘদিনের অহেতুক উপাধি পাওয়া সম্পর্কটা আজ যেন মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হলো। রাতের স্তব্ধ প্রহরে বিছানায় বসে আছে পূর্ণতা। একটু আগে এক গাদা বমি করে তার শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। আগের তুলনায় এবার একটু বেশি কষ্ট হচ্ছে। পা তুলনামূলক ভারী হয়ে ফুলে উঠেছে, পেটেও মাঝে মাঝে হুটহাট ব্যথা করে ওঠে। রাতে একদম ঘুমাতে পারে না পূর্ণতা। ঘড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় পেরিয়ে যায় ওর। নিঃসঙ্গ সময়গুলো খুব যন্ত্রণায় কাটছে এখন। পূর্বের কথা চিন্তা করলে চোখ ছাপিয়ে পানি পড়ে হুটহাট। নিজেকে সামলানো কষ্টসাধ্য হয়ে পড়ে অনেকটা। আজ কোলের উপর পূর্বের পাঠানো চিঠিটা রাখা। কাগজের ভাঁজ খুলে চিঠিটা পড়ার সাহস হচ্ছে না পূর্ণতার। বুক চিরে বিধ্বস্ত কান্নায় সবকিছু ভেঙে আসতে চাইছে ওর। কতদিন পূর্ণতাকে দেখে না। রক্তাক্ত অবস্থায় সেদিন দেখার পর আর দেখা করার সুযোগ মেলেনি। পূর্ণতা শাড়ির আঁচলে চোখ মুছে নাক টেনে চিঠিতে অনেকক্ষণ পর হাত দিল। 3 ভাঁজের কাগজটা খুলতেই পূর্বের লেখাগুলো দেখতে পেল, কিন্তু আবারও সেই যন্ত্রণা এসে হানা দিয়ে পূর্ণতাকে অশ্রুবিদ্ধ করে ফেলল। চিঠিটা 2 হাতে ধরে লেখাগুলো পড়তেই চোখ
কুচকে হু হু করে কেঁদে উঠল পূর্ণতা। পূর্ব, পূর্ণ, তুমি আজ আমার কাছে থেকে বহু দূরে আছো। আমি এক বন্দিখানায় আছি, যেখানে একটু পর পর মৃত্যু এসে ঘুরে যায়। আমি হয়তো তোমার কাছে আর ফিরতে পারবো না। ওরা আমাকে বাঁচিয়ে রাখার ভুল করবে না। আমি কখনো ভেঙে পড়বো এটা ভাবিনি পূর্ণ, কিন্তু সত্যি আজ খুব ভেঙে পড়েছি। তোমার জন্য খুব চিন্তা হয় পূর্ণ, আম্মুর জন্য চিন্তা হয়। আব্বুর জন্য চিন্তায় আমি শেষ হই। কোনো কিছু পরোয়া না করে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। যাদের জন্য আমি সবটা বেরিয়ে দিলাম, কেউ আমার জন্য প্রতিবাদ করতে আসেনি। আমার লেখা খুব খারাপ হচ্ছে। বুড়ো আঙ্গুলটার মাথার চামড়া উঠে গেছে, কলম ঠিক মতো ধরতে পারছি না। কিন্তু আজ যদি আমি কিছু না বলি, হয়তো আর কখনো তোমাকে লেখার সুযোগ আল্লাহ আমাকে দিবেন না। চিঠির ওপর কয়েকটা শব্দ পড়তে একটু কষ্ট হবে পূর্ণ। রক্তের কারণে কিছু লাইন ঢেকে গিয়েছে। তোমাকে নিয়ে আমার অনেক কিছুই বলার আছে। তুমি আমাকে সবচেয়ে সুন্দর স্মৃতি উপহার দিয়েছ পূর্ণ। আমার সন্তান, আমার অংশ, আমার চিহ্ন। তুমি আবার আমাকে ফিরিয়ে দিয়েছ। আমাকে ফার্স্ট যেদিন ভিজিট করতে এলে তোমার সাথে দেখা করার সাহস ছিল না, জানো। তবুও তুমি আমাকে কাছে টেনে চুমু খেতে দ্বিধা করনি। আমি অবাক হয়েছিলাম। রক্ত মাখা বিশ্রী ঠোঁটে কিভাবে তুমি নিজের সুন্দর ঠোঁট ডুবিয়ে নষ্ট করলে। কিন্তু আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অপদার্থ ভাবি। ওরা আমার সামনে তোমাকে নিয়ে হাসাহাসি করছিল, আমার উপস্থিতিতে তোমাকে লজ্জা দিচ্ছিল। আমি খুব কেঁদেছি, এখনো কাঁদছি। যেই হাতটা দিয়ে আমার সন্তানের আগমন স্পর্শ করাতে, সেই হাতটা ওরা ভেঙে দিয়েছে। আমি একদম নাড়াতে পারি না, মাথা ব্যথায় এখন দিনের পুরোটা সময় কাতরাতে থাকি। ওরা কেউ এসে ডাক্তার ডাকে না। ইমতিয়াজ নামক লোকটা যে আমাকে জেলের জন্য ফাঁসিয়েছে, ও কাল এসেছিল। আমি যদি ওর পা ধরে ক্ষমা চাই, তাহলে নাকি ও আমাকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য সাহায্য করবে। আমি ওর পা ধরতে রাজি হইনি। আমি কোনোদিনও মিথ্যাকে সাপোর্ট করব না। আমি এই কথা তোমাকে জানিয়ে রাখলাম পূর্ণ, কারণ ওই আমাকে মূল হোতা হিসেবে ফাঁসিয়েছে। শুধু এটুকু দোয়া করো, আমি যেন মরে গেলে ওদের কাছে মাথা নত না করি। ওরা আমার শরীরের শেষ রক্ত টেনে নিলেও ওদের মিথ্যাকে আমি মেনে নিব না। আমি তোমার কাছে ভেঙে পড়তে পারি, কিন্তু মিথ্যাবাদীর সামনে কখনো মাথা নত করব না। মৃত্যুর জন্য আমি সদা প্রস্তুত। ওয়াসিফ পূর্ব। পূর্ণতার প্রতিটা চিৎকার যেন আয়শার মনে ক্ষরণ করছে। তিনি কোনোভাবেই পূর্ণতাকে সামলাতে পারছে না। পূর্ণতার হাওমাও চিৎকার শুনে আয়শার চোখ থেকে নির্লিপ্ত পানি ঝরছে। দুহাতে পূর্ণতাকে জড়িয়ে ধরে আগলে রাখলেও পূর্ণতার কান্না যেন প্রতিটি কষ্ট পাওয়ার সাক্ষী বহন করছে। বারবার পূর্ণতা অশ্রুবিদ্ধ গলায় থেমে থেমে বলছে, ওর হাত ভেঙে দিয়েছে মা, ওরা ওকে মেরে ফেলবে। আয়শা ওর কথা প্রথমে না বুঝলেও পরক্ষণে চিঠির হদিস পেলে সেটা হাতে তুলে তিনি পড়তে থাকেন। ছেলের করুণ দশায় তিনি চুরমার হয়ে ভেঙে পড়লেও পূর্ণতার জন্য নিজেকে শক্ত করেন। চোখ মুছে সকল যন্ত্রণা তিনি গুটি পাকিয়ে ভেতরে দমিয়ে রাখেন। পূর্ণতাকে জড়িয়ে ধরে অনবরত মাথায় হাত বুলিয়ে নানা সান্ত্বনা সূচক বাক্য শুনিয়ে ওকে শান্ত করার চেষ্টা করেন। পূর্ণতা এখনো চোখ খিচে নিচের ঠোঁট কামড়ে অবিরাম ধারায় অশ্রু ফেলছে। আয়শা চিঠিটার উপর আরেকবার চোখ বুলিয়ে ব্যথিত মনে সেটা ভাঁজ করে বালিশের তলায় রেখে দিল। শাড়ির আঁচল টেনে পূর্ণতার চোখ মুছে নাক টেনে শান্ত কণ্ঠে বললেন। কণ্ঠ ভারী হয়ে আসছিল আয়শার। নিজেকে কান্না থেকে সংবরণ করা নিদারুণ কষ্টের ছিল। চোখ থেকে টপটপ করে অশ্রুর বর্ষণ হচ্ছিল। মাতৃমনের বুকটা হা হা করছিল চিঠিটা পড়ার জন্য। রুহটা রেখে দেহটা পুরো শেষ দিয়েছে ওরা। আয়েশার ফোপানো আওয়াজ শুনে এবার ধীরে সুস্থে চোখ খুলে তাকায় পূর্ণতা। অশ্রু জলে টলমল করতে থাকা পূর্ণতার চোখ আয়েশার দৃষ্টিতে নিবদ্ধ হলে আয়েশা তখন ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে,
কথাটুকু শেষ করতেই আয়শার চোখে আঁচল চেপে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে গেলেন। ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে আয়শাও আজ বুক ফাঁসিয়ে কেঁদে দিলেন। স্থির হয়ে বসা থাকা পূর্ণতা অশ্রু নয়নে দরজার দিকে তাকিয়েছিল। চোখের সীমানা ডিঙ্গিয়ে বড় বড় অশ্রুফোঁটা গাল ভিজিয়ে পড়ছিল। শ্বাসরুদ্ধকর অবস্থা শুধু মনে মনে বলছিল, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। রাতটা ভয়ঙ্কর অন্ধকারে ঠেকে আছে। চাঁদের আলোটুকু আজ নেই। কোথাও কোনো শব্দ নেই, আজও নেই, শোরগোলও নেই, আওয়াজও নেই, শোরগোলও নেই। চারিপাশ যেন রাতের আধারে গা ঢাকা দিয়ে বসে আছে। ঠান্ডা বাতাস চলছে এখন। বারান্দা দিয়ে বাইরে তাকালে কুয়াশার মতন দেখা যায়। সাগরদ হাত ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। মাথার মধ্যে শুধু একটাই প্যাচ, একটাই চিন্তা, কিভাবে ওয়াসিফ পূর্বকে জেল থেকে নির্দোষ রূপে অব্যাহতি দেয়া যায়। ওর পেছনে যে ঘোরতর ষড়যন্ত্র লেগে আছে সেটা কিভাবে নিষ্ক্রিয় করা যায়। রাতে এখন শান্তির ঘুম আসে না। চোখ বন্ধ করলে পূর্ণতা সেই অশ্রুমাখা মুখটা শুধু ভাসে। গর্ভাবস্থায় মেয়েটার প্রচুর কষ্ট পোহাচ্ছে। চিন্তায় প্রহর তিল তিল করে বাড়তে থাকলে কাঁধের উপর হাতের স্পর্শ অনুভব হলো। হাতটা কার? সাগর সেটা বুঝতে পেরেও চোখ পিছু করে দেখল না। সাগরতের এরূপ আচরণ দেখে হাতের মালিকটা একটু ক্ষুব্ধ হলো যেন। সে পেছন থেকে সরে গিয়ে তারের শুকনো কাপড়গুলো ক্লিপ সরিয়ে তুলতে লাগলো। সাগরত আর চোখে সেটা বুঝতে পেরে চুপচাপ রুমের ভেতরে চলে যেতেই হুট করে ফিরে এসে তার পেছন থেকে কোমর জড়িয়ে কাঁধে মুখ গুজে দিল। চমকে উঠে মৃদু ভঙ্গিতে শিউরে উঠতেই সে তার তারের কাপড়গুলো হাতে নিতে পারল না। সাগরত পেটের উপর শক্ত করে চেপে ধরে আছে। ইদানিং জাগ্রতের শক্তি যেন আগের তুলনায় বেড়ে গেছে। নিজেকে তুলার মতো নরম অনুভব হয় সাগরতের বাহুবন্ধনে। স্নেহা মাথা ঘুরিয়ে সাগরতের মুখটা দেখতে চাইল, কিন্তু সে দেখতে পারল না। সাগরত আরো শক্ত করে চেপে ধরে নিচু গলায় বলল, একটু স্থির থাকো, নড়াচড়া করার দরকার নেই। এমন উত্তরে আগাগোড়া কিছু না বুঝলেও স্নেহা পাল্টা প্রশ্ন করল না। দুহাত ভর্তি শুকনো কাপড় নিয়ে সাগরতের উদ্ভট কাজে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে ঠান্ডা বাতাসে শরীরের পশম কাটা দিয়ে উঠছে। সাগরতের গায়ে জিপার সিস্টেমের নর্মাল জ্যাকেট থাকলেও স্নেহার গায়ে কিছুই নেই। কাপড় তোলার সময় মনে ছিল না শালটা গায়ে টানতে। স্নেহা অনেকক্ষণ পর জিজ্ঞেস করল, তুমি কি আবার কেস নিয়ে চিন্তা করছো? সাগরত অস্ফুট স্বরে উত্তর দিল। হুম। স্নেহা শুকনো কাপড়গুলো আবার তারে ঝুলিয়ে দিল। পেটের উপর রাখা সাগরতের হাতে নিজের হাত রেখে দিল। মুখটা ডান দিকে ফিরিয়ে সাগরতের গালে ওষ্ঠ স্পর্শ করল। সাগরত চোখ খুলে তাকালে ওই অবস্থায় দুজনের চোখাচোখি হয়ে যায়। স্নেহা যেন গভীর দৃষ্টিতে সাগরতকে বোঝার চেষ্টায় আছে। সাগরত ওই ভঙ্গি দেখে দ্রুত স্নেহাকে ছেড়ে দিয়ে রুমের ভেতরে চলে গেল। সাউদা বিছানায় ঘুমিয়ে আছে দেখে নিঃশব্দে ওর কাছে গিয়ে কপালে চুমু দিল। স্নেহা ততক্ষণে সব কাপড় এনে সোফার উপর রেখে দিতেই সাগরতের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো। সাগরত সেদিকে ধ্যান না দিয়ে আইপ্যাড অন করে আবারও কেস সংক্রান্ত ঝামেলা নিয়ে বসলো। স্নেহা ইদানিং লক্ষ্য করেছে সাগরত বেশিরভাগ সময় প্রচুর দুশ্চিন্তাগ্রস্তে ভুগছে। আগে কখনো কোনো কেস নিয়ে এমন বিবশ বেহাল বিমর্ষ অবস্থা দেখেনি। স্নেহার গায়ে মোটা শালটা জড়িয়ে নিতেই সাগরতকে খোঁচা মেরে বলল, সিরিয়াল কিলারের এই অবস্থা মানা যায়? খোঁচাকে চকিত দৃষ্টিতে তাকালো সাগরত। দুই ভ্রু খানিকটা কুঁচকে হাতের আইপ্যাডটা পাশে রেখে উঠে দাঁড়াতেই সন্দিগ্ধ গলায় বলল, কি অবস্থা মানায় তাহলে? আমাকে কি এই অবস্থা দেখতে যাচ্ছ? কথা, ভঙ্গি ও চোখের চাহনি দুটোই স্নেহাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল। ওর মধ্যে সাগরত যেভাবে এগিয়ে আসছে এতে প্রচণ্ড লজ্জাবোধ হচ্ছে ওর। স্নেহার দুহাতের শালটা আরেকটু চেপে ধরতে চোখ নিচু করে থতমত করে বলল, না, ওই যে বলতে চাচ্ছিলাম, মানে আর কি, তুমি এভাবে। স্নেহা তার কাঙ্ক্ষিত কথাটা শেষ করতেই পারল না। সাগরত হেঁটে এসে স্নেহার একদম নিকটে দাঁড়িয়ে
ভ্রুকুচকে মুখভঙ্গিতে বলে উঠল, আমার দিকে কি তুমি আগের মতো ধ্যান দাও? সাউদা, আসার পর থেকে 2 মিনিট আমাকে সময় দিয়েছ। বলো স্নেহময়ী, তুমি কি আগের মতো আমাকে প্রপার অ্যাটেনশন দিচ্ছ? স্নেহার মুখ ভীষণ কালো হয়ে গেল সাগ্রতের কথা শুনে। সওদা যত বড় হচ্ছে ততই সাগ্রতের সাথে সূক্ষ্ম একটা দূরত্ব না চাইতেই সৃষ্টি হচ্ছে। নিজের দিক থেকে বিশাল অপরাধ হয়েছে বলে স্নেহা পাল্টা কোনো উত্তর দিল না, কিন্তু সাগ্রত একটা অভাবনীয় কাজ হিসেবে হালকা মতো ধাক্কা দিয়ে স্নেহাকে ডিভানে ফেলে দিল। গা থেকে শাল সরে গিয়ে স্নেহা ডিভানে বেকায়দায় পিঠ লাগিয়ে পড়ে গেল। সাগ্রত ওর মাথায় দুপাশে হাত ফেলে ঝুঁকলে অভিযোগ ছড়িয়ে বলল, আমার গায়ে হাত দিয়ে তুমি আগের মতো কি আমার দিকে তাকাও? আমি টেনশন করছি না, কি করছি সেদিকে লক্ষ্য রাখো। উই আর ওয়ার্থলেস, জাস্ট হেট ইউ ইসলামী। সাগ্রতে ক্ষিপ্ত কথায় প্রচণ্ড নিশ্চুপ হয়ে যায় স্নেহা। মেয়ের জন্য ঠিকই আগের মতো খেয়াল রাখা সম্ভব হয় না, কিন্তু সাগ্রতের মতো এত ম্যাচিওর ব্যক্তির কাছে এই সূক্ষ্ম ব্যাপারগুলো এত ভয়ঙ্কর হয়ে উঠবে সে সম্বন্ধে ওর জানা ছিল না। স্নেহা ঢোক গিলে আশ্বস্ত কণ্ঠে নরম ভঙ্গিতে বলল, আমার মায়ের জন্য তো পারি না। আমরা কি আগের মতো আছি বলো? এখন তো আমাদের মাঝে সদা আছে, ওর দিকে কি ধ্যান দিতে হবে না? স্নেহার যৌক্তিকতা শুনে কিছুটা নরম হলো সাগ্রত, কিন্তু তখনও সে স্নেহার উপর ঝুঁকেছিল। স্নেহা ওকে উপর থেকে সরতে বলে বিছানায় শুয়ে পড়তে বলল। আজ কেসের চিন্তায় রাত না জেগে ঘুমাতে বলে যেই উঠতে নিবে অমনি সাগ্রত ওর উপর ভর ছেড়ে দিয়ে ওষ্ঠযুগল আবদ্ধ করল। স্নেহা প্রচণ্ড মাত্রায় অবাক হয়ে বিস্ফোরিত চাহনিতে তাকিয়ে থাকলে সাগ্রত নিজের ওষ্ঠকার্য সম্পাদনে মগ্ন ছিল। ধুধু মরুভূমিতে এক ফোঁটা জলের আভাস দেখলে মনে যে পুলকের উচ্ছ্বাস জন্মে, ঠিক তেমনি উদ্দীপ্ত অবস্থায় সাগ্রত ছিল তখন। পরিচিত উষ্ণতায় নিজের ভারী গা ছেড়ে দিয়ে ওষ্ঠমায়ায় নিমগ্ন ছিল সাগ্রত। শ্বাসটানের জোগাড় হলে সাগ্রত দ্রুত স্নেহাকে ছেড়ে দিয়ে লম্বা নিঃশ্বাস ফেলতে লাগলো। স্নেহার এমন পরিস্থিতিতে সুপ্ত লজ্জায় পড়লে তাড়াতাড়ি সাগ্রতকে সরিয়ে ডিভান থেকে উঠে দাঁড়ালো। সাউদার পাশে গিয়ে তৎক্ষণাৎ কম্বলের ভেতরে ঢুকে মাথা মুড়ে শুলো। সাগ্রত ডিভানে বসে শ্বাসকার্য চালাতেই এ দৃশ্য দেখে ঠোঁটের কোণায় কিঞ্চিৎ হাসি ফুটালো। জ্যাকেটের জিপারে হাত রেখে সেটা উপর থেকে নিচের দিকে টান মেরে খুলল। গা থেকে ধূসর বর্ণের জ্যাকেট খুলে কালো টি শার্টে একটু ঠিকঠাক করে নিল। বিছানার ডান পাশে স্নেহা, মাঝখানে সাউদা, তারপর সাগ্রত শুয়ে থাকে। সাগ্রত হেঁটে এসে যেদিকে ঘুমায় সেদিক থেকে আইপ্যাড তুলে ডিভানে গিয়ে বসে। স্নেহা মাথা থেকে চোরের মতো কম্বল সরিয়ে উকি মারতেই সাগ্রতের চাউনির সাথে সাথে চোখাচোখি হয়ে যায়। তাড়াতাড়ি আবার আগের মতো কম্বল মুড়ি দিয়ে মাথায় ঢাকতেই সাউদা অস্পষ্ট আওয়াজে কেঁদে ওঠে। ঘুমের ঘোরে ছোট্ট সাউদার বুকের হাত বুলিয়ে দিতেই সাউদা ঘুমিয়ে পড়ে, কিন্তু সাউদার দিকে খেয়াল দিতে গিয়ে কখন যে সাগ্রত স্নেহার পেছনে যেয়ে শুয়ে পড়ে সে ধ্যান অবশ্য স্নেহার নেই। স্নেহা ঠিক করে শুতেই দেখে চোখের উপর কবজি তুলে শটান হয়ে শুয়ে আছে সাগ্রত। এদিকে মেয়ের পাশে বাম দিকটা শূন্য। স্নেহা আর কথার তলব না টেনে সাউদার পাশের কোলবালিশ টেনে সাগ্রতের দিকে ফিরল। চোখের উপর থেকে কবজি সরিয়ে ওর মুখের দিকে এগোলো। সাগ্রত চোখ বন্ধ করে থাকলেও স্নেহা জানে সাগ্রত ইচ্ছে করেই এমনটা করেছে। স্নেহা ধীর সুস্থে কম্বলটা টেনে সাগ্রতের পা থেকে বুক পর্যন্ত ঢাকলো। শীতের জন্য হাতের তালু বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হাত গরম করার দুষ্টু বুদ্ধি মাথায় চাপলে স্নেহা চুপচাপ সাগ্রতের টি শার্ট উঠিয়ে দুহাত ঢুকিয়ে দেয়। উষ্ণ বুকের উপর ঠান্ডা হাতের তালু বসিয়ে দিতেই সাগ্রত হকচকিয়ে চোখ খুলে আর্তনাদে চেঁচিয়ে বলে, স্নেহময়ী, হাত সরাও, সরাও। কি খারাপের খারাপ।
নিজের ঠান্ডা হাত এনে আমার বুকের উপর রাখছ। হাত সরাও বলছি, বরফের মতো ঠান্ডা হাত। সাগরতের এমন অপ্রতিভ আচরণ দেখে খিলখিল করে হেসে দেয় স্নেহা। সাগরতের গরম গায়ে ঠান্ডা হাত বসিয়ে উষ্ণতা নিতে চরম লাগছে তার। স্নেহার চালবাজি বুঝতে পেরে সাগরত কিছুক্ষণ কপাল কুঁচকে শক্ত চাহনিতে তাকিয়ে থাকলে পরক্ষণে কিছু না বলে স্নেহার দিকে ঘুরে কম্বলটা গলা অবধি টেনে চোখ বন্ধ করে। বুকের উপর থেকে ঠান্ডা হাত তখনও সরায়নি স্নেহা। পিটপিট করে হাস্যোজ্জ্বল চাহনিতে দেখছিল সাগরতকে। সাগরত চোখ বন্ধ করে স্নেহার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বুঝতে পেরে চট করে সেও স্নেহাকে ঠান্ডা শিহরণে কাঁপিয়ে দেয়। নিজের ঠান্ডা হাত স্নেহার কামিজ উঠিয়ে পেটের উপর রাখতেই স্নেহা চিৎকার দিতে চেয়ে মেয়ের জন্য কণ্ঠ নিচু করে বলে ওঠে, এ কি করছো? তোমার হাত খুব বেশি ঠান্ডা, বরফের চাকা যেন রেখেছো। হাত সরাও প্লিজ। সাগরত ত্যক্ত ভঙ্গিতে বলে উঠল, এখন কেমন লাগছে? নিজের বেলায় ফিটফাট, অন্যের বেলায় বাজিমাত। নেককার না দেখিয়ে চুপচাপ শুয়ে থাকো। বেশি চিল্লাচিল্লি করলে কি করব নিজেও জানি না। আমার হাত কিন্তু খুবই খারাপ স্নেহময়ী, অ্যালার্ট থাকাটা তোমার কর্তব্য। অন্ধকার জেলে সময়গুলো খুব জঘন্য হিসেবে কাটছিল। কখন সকাল হয়ে রাত হয়, কখন ভোরের আলো ফোটে, রাতের আধার নামে কিছুই জ্ঞাতব্য ছিল না পূর্বের। এক একটা দিন এক একটা অভিশাপের মতো যাচ্ছিল ওর। 24 ঘন্টার অর্ধেকটা সময় অর্ধচেতন হিসেবেই থাকতো। বেঁচে থাকার আশা এবং জেল থেকে নির্দোষ হিসেবে বের হওয়ার সবকিছু পূর্ব ত্যাগ করেছিল বহু আগেই। জীবনের দুর্বিষহ দিনগুলো নিজের অন্তিম সময় বলে বিবেচনা করত। যে কোনো মুহূর্তে মৃত্যুর আগমন চলে আসতে পারে এ নিয়ে প্রচণ্ড সজাগ ছিল। শরীরের উপর ন্যূনতম শক্তি ছিল না ওর। খাবার চিবিয়ে খাওয়ার মতো অবস্থা ফুরিয়ে গিয়েছিল। চোখের উপর স্বচ্ছ পানির আভাস সর্বদা অনুভব হতো। টলটল করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ত। ঝাপসা দৃষ্টি দিয়ে জেলের সিলিংয়ের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকত। প্রচণ্ড মাথা ব্যথায় দেয়ালে কতবার বাড়ি মেরেছে সে হিসেব নেই। কপাল ফেটে কানের পাশে তরল জিনিসের অস্তিত্ব অনুভব হয়েছে সে হদিস নেই। যখন কানের পাশে চিপচিপে লাগতো তখন হাত দিয়ে বুঝতো তাজা রক্ত বেয়ে পড়ছে। সেই সেলে একাকিত্বের মধ্যে থেকে কতগুলো দিন পেরিয়ে যাচ্ছিল পূর্ব সে হিসেব টুকে টুকে মস্তিষ্কের ভেতর জমা করেছিল। পূর্ণতার মুখচ্ছবি দেখার জন্য মনে মনে আকুলি বেকুলি করত। অনাগত অতিথি নিয়ে একটু সুখকর অনুভূতির শেষ যাত্রার স্মৃতি হিসেবে পেতে চেয়েছিল, কিন্তু ভাগ্য যে সহায় হয়নি। সেই অন্ধকার সেলে হাত পা ছড়িয়ে ক্ষতবিক্ষত দেহ লুটিয়ে পূর্ব স্মৃতির দুয়ার মেলে নিজের সাথে আত্মকথা চালাতো। সবটা ঘিরে সবটা জুড়ে শুধু পূর্ণতা ছিল। আচ্ছা পাশে কেউ নেই। ভাবতে গেলে চোখের কোটর অসহ্য যন্ত্রণায় ভিজে উঠত। আমার নির্মল চিত্তের পূর্ণতা, আজ আমি তার কাছ থেকে বহু দূরে আছি। এখন শুধু মৃত্যুর জন্য সময় গুনছি। নিজের ভুলের শাস্তি হিসেবে আমি তাকেও কষ্ট দিচ্ছি। ওকে যেদিন আমার সামনে প্রথম দেখেছিলাম সেদিন বুঝিনি ওই রাতের অন্ধকারে নির্জন সড়কে রক্তাক্ত চেতনাহীন মেয়েটি আমার শক্ত হৃদয়ের সবটা জুড়ে বিচরণ করবে। আমি ভাবিনি আমার বিক্ষিপ্ত কঠোর উষ্ণ হৃদয় কখনো মায়াময় স্নিগ্ধপূর্ণ মুখ ছবিতে নিবিষ্ট হয়ে শীতলতা ছড়িয়ে দেবে। রাজনীতির অঙ্গনে দুর্দান্ত গতিতে চলার পথে কোনো সুন্দরী রত্না আমাকে ক্ষণিকের জন্য আকর্ষিত করতে পারেনি। কখনো অজস্র নিয়মের গতিবেগ রোধ করে আমার মন গলাতে পারিনি। সেই আমি কিনা নিজের মৃত্যুটা চোখের সামনে পেয়েও তার জন্য কেঁদে মরছি। এখনো তার বিভৎস ঘটনার স্মৃতিগুলা আমাকে অপরাধী বানাতে আসে। স্বল্প সময়ের জন্য তাকে একা রেখে যাওয়ার কষ্টগুলো খুব পীড়া দেয়।
হাসপাতালের বেডে শুয়ে থাকা সেই মলিন মুখের চেহারা আমার হৃদয়ের রুদ্ধ দ্বারে এখনো কঠিনভাবে আঘাত করে। আমি সেদিন তাকে আগলে রাখতে পারিনি। তার সব যন্ত্রণা আমি কোনোভাবেই নিজের করতে পারিনি। যত দূরে গিয়েছি আমি নিজের ক্ষতি করেছি, আমি নিজেকে ধ্বংস করেছি। আমার নিজের বানানো নিয়ম কানুন আমি নিজেই ভেঙে ফেলেছি।